সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। দেশের মানুষ এখন অতিষ্ঠ বিএনপিকে নিয়ে আর এই মুনাফিকিনদের জামাত ইসলামকে নিয়ে। এখন জাতি জেনে গেছে বিএনপি এবং জামাত ইসলাম এক জিনিস। শুধু নাটক করছে জামাত ইসলাম ইসলামের নামে, আর বিএনপি ডাইরেক্ট বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এছাড়া অপদার্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলে দিয়েছেন। এর পাশাপাশি বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। জামাত মাঝখানে যেভাবে ফুলিয়ে ফেঁপে উঠেছিল সেটা এখন ধস নেমে গেছে। জামাত ইসলাম এতটাই অপদার্থ যে এদের মজলিসের সুরার বিপরীত আপনি আমি যদি কোনো ভালো মশওয়ারা দিই নিবে না। কারণ মওদুদী সাহেবের যে বিহেভিয়ার ছিল সেটা কি ছিল, যখন উলামায়ে দেওবন্দের সাথে মিশে মওদুদী কাজ করত তো উলামায়ে দেওবন্দ তাকে ইসলামের হিরো মনে করত। ঠিক সৈয়দ আবুল হাসান আলী নাদভী এবং মৌলানা মনজুর নোমানি যখন এই নৌজওয়ান ব্যক্তিকে আরবে ইন্ট্রোডিউস করালো, সঙ্গে সঙ্গে এদের দুইজনকে ছেড়ে দিল। তো যখন ছেড়ে দিল তখন সে তার মতো করে আরবে খুব নাম কামালো। তার অনেকগুলো বই আরবি ভাষায় আবার অনুবাদ হয়ে বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করে দিল। এই মওদুদী সবসময় শক্তির পিছনে যাওয়াপানা বলতো। যেখানে তার পক্ষের শক্তি হতো সেখানে সে খুব নাম কামাতো, আর তার বিপক্ষে চলে গেল তৎকালীন পাকিস্তানে অনেকেই। তবে শেখ মুজিবুর রহমান বলেন আর পাকিস্তানের অন্যান্য যারা ছিল এরা সবাই আবার মওদুদী সাহেবের সাথে বসে আবার এরা মিছিল মিটিংও করেছে। কারণ এদের আসল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা। এটা শেখ মুজিবুর রহমান সাহেবও জানত। তো আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখবেন, গুগল সার্চ করলে মওদুদী সাহেব শেখ মুজিবের সাথে বসে আছে। শেখ মুজিব নিজেও ক্ষমতার খুব বেশি লোভী ছিল। যখন তার ক্ষমতাতে কিছু সমস্যা হচ্ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সাসপেন্ড করে দিল। এখন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম কেটে দেওয়া হলো। জামাত ইসলাম বলেন বা জামিয়াতে উলামা ইসলাম বলেন অথবা জামিয়াত বলেন অথবা জামাত শিবির বলেন, এরা সবাই হচ্ছে দুমুখ লোক। এরা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে, কিন্তু এরা কখনো এককভাবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ পাকিস্তানেও এবং বাংলাদেশেও, এমনকি ইন্ডিয়াতেও। এখন আপনারা যদি মনে করেন এই জামাত ইসলাম ভালো কোনো কিছু, তাহলে মনে রাখবেন জামাত ইসলাম এমন একটা মুনাফিকিনদের দল যারা খুনি হাসিনার সাথেও দিয়েছে, খুনি খালেদার সাথেও দিয়েছে। এখন আবার এই ফরমা এদের সকলকে নিয়ে এবং ভারতের ব্যাপারে যা এই শফিক রহমান সাহেব যা কিছু বলতে চাচ্ছেন, ডাক্তার শফিক সাহেব ইনি মূলত ছোট ছোট বাচ্চাদের সাথে যে রোগটা উনি দেখাইছেন সেটাও নিয়ে অনেকে বিশ্লেষণ করেই চলেছেন যে ছোট ছোট বাচ্চাদের মুখে এইভাবে ইনি চুমা খাবেন কেন। এখন আপনারা সিদ্ধান্ত নিন, ইসলাম যদি আপনাদের কাউকে জানতে হয় সেটি কোরআন থেকে জানেন। জামাত ইসলামের কাছে ইসলাম নেই, যেমন নীল দরিয়ার পানি নীল না, এটা মৌলানা আব্দুল হামিদ খান সাহেবের ভাসানী সাহেবের ডায়লগ। তো আপনারা যদি মনে করেন জামাত ইসলাম কোনো না কোনোভাবে বিএনপির সাথে দিয়ে এককভাবে এরা ক্ষমতা দখল করে, তাহলে এর পরবর্তী আবার এসে যাবে
খুনি হাসিনা, তখন এই আমাদের দেশে 150 জন উলামায়ে আজাজিল সমাজ যারা রয়েছে এরা এতটাই পিটুনি খাবে যেগুলি বিশ্ব দেখবে। আর এই মৌলবীদেরকে সর্বপ্রথম পিটুনি দিয়েছে বিএনপি, কিন্তু এরা এই উলামা লীগ আর উলামা দল এরা এতটাই লাপরোয়া যে এরা এদের অতীতের ইতিহাস ভুলে থাকে। এখন আপনারা চিন্তা করুন যে এই বিএনপিকে আর আওয়ামী লীগকে আসলে আনা উচিত কিনা। আর বিএনপির সাথে জামাত যদি এখন চলে যায়, আর বিএনপি যদি চরমোনাইকেও সাথে নেয়, হেফাজতকেও সাথে নেয়, যদিও এগুলো সম্ভব না, কারণ এদের কারোর কাছে ইসলাম নেই, না হেফাজতের কাছে ইসলাম আছে, না চরমোনার কাছে আছে, না জামাতের কাছে আছে, না শিবিরের কাছে আছে। এরা হচ্ছে সবাই লাফালাফি করে ইসলাম শব্দটাকে নিয়ে। এরা ইসলামিক ব্যাংক বানায়, ইসলামিক ব্যাংক বানাই যে তামাশা করেছে সেটা আমি অনেক আগেই ডক্টর আব্দুল বারী সাহেবের সাথে বলেছি লন্ডনে। আবার আমি চ্যালেঞ্জও করেছিলাম যে ইসলামী ব্যাংক হতে পারে না, ব্যাংক তো ব্যাংকই, এখানের সাথে ইসলাম কেন লাগাতে হবে। তো এইভাবে এরা সবসময় জনসাধারণকে ধোঁকা দিয়েছে। আপনারা যদি এই ভিডিওগুলি আমার সাথে আরো আমি কয়েকটা ভিডিও অ্যাড করে আপনাদেরকে শোনাবো, তাতে আপনারা বুঝবেন যে জামাত ইসলাম মূলত ইসলাম না। আর যারা বিএনপি করেন দয়া করে আপনারা নিজেদেরকে তৈরি করে নিন যে আপনাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপি শরিয়া বিশ্বাসী না, আবার কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরপরেও যদি আপনারা তারিক জিয়ার অধীনে মনে করেন যে আপনারা বড় কিছু করে দেবেন এই দেশের জন্য, তো অতীতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না, শুধু লুটপাট করা ছাড়া। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর পিনাকি ভট্টাচার্যর ভিডিও বা ইলিয়াসের ভিডিও বা আরো যারা আছে এদেরগুলো আপনারা একটু শুনে চিন্তা করেন। জামাতের ভুল ধরার ক্ষমতা আপনার আমার নেই। জামাতের কোনো ভুল হলে ওদের মজলিসে শোনা ধরবে। আপনি যদি ন্যায্য কথা বলেন সেটা ওরা মানবে না, কারণ ওদের মজলিসে শোনার বাইরে ওরা যাবে না। ওই অরবিটের ভিতরে হচ্ছে ওদের ধর্ম। মওদুদী সাহেবের বিপক্ষে ওরা যাবে না, আর জিয়াউর রহমান সাহেব নিয়ে ওরা অনেক কথা বলবে, পক্ষে বিপক্ষে আপাতত বলবে না। এদেরকে চেনার পরে আপনারা ফাইনাল করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যদি খোয়াইয়ে ফেলি তাহলে আমাদের দেশটা 3 জনের হাতে যাবে। যদিও 4র্থ জন পল্লী বন্ধু আছে, মারা গেছে তার ভাই, এখন কত কথা বলছে। এরা সবাই হচ্ছে ভারতের পোষ্য, কি বলে আপনার, কি বলবেন, ভারতের পোষ্য যা আপনারা বলতে চান, কিন্তু এরা কেউ বাংলাদেশের না, এটা মনে রাখতে হবে। এরা এই দেশে থাকে, এই দেশেই ব্যবসা করে, এই দেশেই খায়। মির্জা ফখরুল যেমন তার মেয়ের কাছে অস্ট্রেলিয়াতে টাকা পাঠায়, আবার বিএনপি যেমন তাদের গুরু তারিক জিয়াকে টাকা পাঠায়, ঠিক একইভাবে জামাতও এই টাইপের কর্মকাণ্ডের সাথে জড়িত। যত মানুষ আমাদের দেশে মরেছে বিএনপির যুগে এবং আওয়ামী লীগের যুগে, এদের দায়ভার জামাতেরও যাবে, কারণ জামাতের কারণে এই দুটো পার্টি কি বলে মজবুত ছিল যখন যখন জামাত তাদের সাথে ছিল। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, এবং রব্বানি সিস্টেম বাংলাদেশি সেবা পার্টি চাচ্ছে, আদার দেন কোনো কিছু চায় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছেন ততদিন আমরা ওনার সাথেই আছি। কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড উনি করার সাথে সাথে আমরা আবার ওনার সাপোর্ট থেকে দূরে সরে যাব। যেমন উনি ওনার উপদেষ্টাদের কেউ কেউ এখন আইন তৈরি করা শুরু করেছে যে মেয়েরাও বাবার সম্পত্তির অর্ধেক পাবে, অথচ কোরআন 1/3 ফাইনাল করে দিয়েছে, 1/3 সেটাই আমাদের দেশে চলছে আল্লাহর রহমতে। কিন্তু ইউনূস সরকার যদি এইভাবে কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পিটুনি অপেক্ষায় আছে। দে দে পালে তুলে দে,
আরে সর্বনাশ, কি হয়েছে গো? এটা আমাদের গান, ওরা নিয়েছে। 1982-তে গাইছি আমি এই গান, আমাদের লেখা এই গান। পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মোর হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আস্তাগফিরুল্লাহ বলে কি, এই পন্থায় যদি রাজনীতি করে তাহলে বাংলাদেশ পাকিস্তানে পরিণত হবে। আপনারাও শুনে যান, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি। এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে। যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে, এখন কি এলো? তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল, যাইতেছে তো সেও কল সখী ধরো 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 ধরো, আমি কি তোমার পর? কইল বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। ভারতের প্রতি জামাতের বার্তা, ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন্দায়, তাও হ্যাংলার মতো। ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না। ওই যে গানটা আছে না, হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো। ওই দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে, বুঝছাও? কিছু পাবে না। তারপরে এখন প্রফেসর ইউনূসকে মোদি কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত। হ্যাঁ, এই যে ভারতের ফেও ধরা, বন্ধুত্বের ফেও ধরা, দেওয়ানা হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য, এটা কেন? ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবে না। ইন্ডিয়ার সাথে গুড টার্মসে না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না। ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে, ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে। এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাঁপে, বুঝেছাও? বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। মালদ্বীপে কি মুইজু ক্ষমতা এসেছিল? নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার ক্ষমতা এসেছিল? এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কেন? প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া জন্য উন্মুখ হয়ে থাকে কেন? তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না, রাজনীতি করেন না, বাংলাদেশে ভোটে দাঁড়ায়েন না। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান, যার ভোটের প্রতিশ্রুতির 1 নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেইন শুনবেন না, ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না। এই ইন্ডিয়া সিপিবিরে ঢুকাইছে বিএনপির কান্দে চেপে ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে। আর বিএনপি গণবিরোধী এই সমস্ত পচামেলের ভাগারে পরিণত হইতে চাইতেছে। ইন্ডিয়ার পরামর্শে সোয়ার পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো। সন্তোষ শর্মা পার রয়ের এজেন্ট, এর প্রথম মিটিং এ আনছে বিএনপি। দেখেন বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা, সন্তোষ শর্মা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। তখন মাননীয় মহাসভাপতি জানেন আমাদের আমি কৃতজ্ঞতা। তারেক রহমানের সন্তোষ শর্মা পার রয়ের এজেন্ট, এর প্রথম মিটিং এ আনছে বিএনপি। দেখেন শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ পূর্বাঞ্চল পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা, সন্তোষ শর্মা শুভেচ্ছা বক্তব্য। কালবেলার প্রকাশক এখন কে জানেন? কালবেলার প্রকাশক এখন বিএনপি। নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস, এই কালবেলার প্রকাশক এখন সে। সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী, এখন রয়ের এজেন্ট হয় বিএনপির কর্মচারী। বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মূর্খ সোদা সাপোর্টার গুলো বলে আমি নাকি রয়ের এজেন্ট। সন্তোষ শর্মা না, এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মতো আলেম পেটাবে। হারুন ইজাহার রেডি হন, আবারও আপনার ধরবে। এম এম আকাশ কইছে না বিএনপি এবং বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এই বিএনপি কি জিয়ার বিএনপি? এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি? এই বিএনপি কি আপনারা ক্ষমতায় দেখতে চান? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলেজায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি। আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখেন আমি আঙুল দিতেছি। দেশের স্থিতিশীলতা চাই না, আমি মবস্টার, দেশকে অশান্ত রাখতে চাই, যেন ইন্ডিয়ার সুবিধা হয়। এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন।
এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন? দেখেন নাই। মানে এটা বিএনপিরও কথা, আকাশ মিছা কথা বলে নাই। এরপরে সন্তোষ শর্মাকে স্টেজে আনলোকে জামাত। দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে, এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায়? এইসব কথা যখন আমি বলি, বিএনপি জামাতের উভয় দলের কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে? জামাত কয় তুই কি মজলিসে শুরার সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে? তার মানে এরা আম জনতার কথা শুনবে না, আপনার আমার কথা শুনবে না। এরা কেমন স্বৈরাচার হবে বুঝা দেখেন। যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে, মাথায় রেখেন। তাহলে হাসিনা কি খারাপ ছিল? হাসিনা যা ভালো মনে করতো তাই করতো, আর বলতো আমার অপরাধটা কি। এই জন্যই বলি কিছুই বদলাবে না, যা ছিল আগের মতো তাই থাকবে। আর একটা বিএনপি শাসন পাবো, ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে। এইরকম গুমখুন শুরু হবে, একইভাবে সিপিং এর মতো ঝাঁপায় পড়ে তারা। এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন। জনগণ দেশ ওদের মাথায় নাই, ওদের মাথায় আছে ক্ষমতা। ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে? আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ একই সাথে প্রগতিশীল হবে, একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয় রেজেন্ট বলবে অথবা মালাউন বলবে, কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি। আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তার আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে, লিখে রাখেন, মিলাই নেন। প্রফেসর ইউনূস যেটি পাবেন ধৈর্য করবেন, স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলায় যায় না। আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাবো, সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা। যতদিন পারেন থাকেন স্যার। আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না, আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে, পারলে জনতার সাথে নিয়ে দিবেন দাবরানি। আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার, সেটা শুনবে না তারা। বিএনপির নেতাদের দেখাইলে কইবেন পিনাকি দাদা যে ফর্মুলা দিছিল, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান, আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, এটা কেন মানতেছেন না? আমার খালি ডর প্রফেসর ইউনূস বিরক্ত হয়ে চলে যায় কিনা ক্ষমতা স্যার, এটা শুনছেন তো। এখন ডিসেম্বরে নির্বাচন হবে, বিএনপি এমপি নমিনেশন বেচবে, মেলা বাণিজ্য হবে, তারপর টাকা টুকা ছড়া ইলেকশন করবে, সরকার গঠন করবে, বিরোধী দল হবে আওয়ামী লীগ, আর ছাগলের 3 নম্বর বাচ্চা হবে জামাত। তারপরে হারুন নিজারদেরকে আবার ধরা হবে, সন্তোষ শর্মা ইন্টারোগেশনে হাজির থাকবে। আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ। এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল, আজ তারাই ভারতের দাসত্বের ঘুঁটি হয়ে নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে। বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করেছে। ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা, বিকায় দিছে দেশের স্বপ্ন। কিন্তু বাংলাদেশ মাথা নত করার জন্য জন্মায়নি। এই মাটি, এই মানুষ বর্ষার বজ্র বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা। বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে, কোন ভারতের পদলেহনকারী এদেশের শাসন করবে না। কোন ভণ্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের রুখতে পারবে না। আমরা ঘুমন্ত না, আমরা কেবল ঝড়ের অপেক্ষায়। আমরা বিজয়ের জন্য আগায় চলছি, বজ্রকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক, ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক। পিনাকিদা যে কথাটা বললো যে আমরা বিএনপির শত্রু না, আমরা জিয়াউর রহমানের যে আদর্শকে আমরা পছন্দ করি এবং সেই অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক সেটা আমরা চাই। খালেদা জিয়া দেশ চালিয়ে, তারেক রহমান তো দেশ চালান নাই কোনোদিন, কিন্তু খালেদা জিয়ার দেশ চালানো আমরা দেখেছি। খালেদা জিয়ার যে পদ্ধতি, খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যে চিন্তা চেতনা পলিসি ছিল সেটাকে আমরা একদম 100% আমরা সাপোর্ট করি। তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল কেন? কারণ আমার কথা যদি আমি বলি, আমি এই 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে মানে অনেক ভালো জানেন এই বিষয়গুলো, ওনার কাছেও আছে, আপনার কাছে তো, আপনি তো পিনাকিদা তো অলরেডি মানে বলে যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই, যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে, তারা এখন ওই চাঁদাবাজি গুলো করছে, তারাই সবকিছু দখল নিয়ে তাদের মতো করে চালাচ্ছে। সব জায়গায় একই অবস্থা। বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা, আমার কাছে যত জেলার যত আসনের খবর আমার কাছে এসছে, আমি যদি একটা একটা করে খালি আমার আসনের কথা বলি, আমার চুয়াডাঙ্গারই যে অবস্থা সেটা নিয়ে আমার সবকিছু করা শেষ, নিউজ বানানো শেষ, খালি দিচ্ছি না আপনাদের জন্য। কেন জানেন? কারণ আমরা যদি এখন বিএনপি কেই করি, ধরেন বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন? আমরা বলি না, আমার চ্যানেলে আমি মনে হয় না আমি কেউ কোনোদিন শুনেছেন আমার মুখ থেকে আমি বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে, কিন্তু করছে না। আপনি নিজে চিন্তা করেন না, আজকে দেশের যে অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না, একটা নির্বাচন দিবে, আপনাদের একটা শক্তিশালী একটা অপোজিশন আছে, আপনাদের সেই কম্পিটিটররা এত শক্তিশালী
যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আজকে জামাত ইসলামের একটা পোস্ট করেন, বিএনপি একটা পোস্ট করেন, আমি মানে মিথ্যা কথা বলছি না, আমি একদম সত্য। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখি বিএনপির লোকজন ওইখানে হারে। হয়তো হইতে পারে যে শিবিরের লোকজন বোধহয় বেশি এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, হইতে পারে, এটা একটা কারণ। কিন্তু আপনার মাঠের কথা তো চিন্তা করতে হবে, একটা অপোজিশন তো আছে। এরকম তো না যে শেখ হাসিনার মতো 2014, 18, 24 নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন, সেটা তো সম্ভব না। আপনাকে তো ফাইট করতে হবে। যদি ফাইট করতে চান, যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন, ওই বাজারটাই যে একটু শোনেন তো মানুষের কাছে যে কারা চাঁদাবাজি করছে। আপনি ধরলাম আপনার দল খুব ভালো, কোনো সমস্যা নেই, আপনার দলের নাম ভাঙাচ্ছে তো। তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে যেটারই খবর আসে সে ওটাকে বহিষ্কার করে। ইলিয়াস, আমি একটু যোগ করি, আপনারা দেশে থেকে কি করেন? ইলিয়াস, আমি একটু যোগ করি, গত 8 মাসে প্রায় 1700 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে ভাই অনেকেই করছে যাদের কোনো পদ নাই, যাদেরকে বহিষ্কারের কোনো সুযোগ নাই, এবং তারা আওয়ামী লীগ করতো, তারা আগে আওয়ামী লীগের সাথে ছিল, সেই মানুষগুলোকেই করছেন। এখন এই যে জিনিসগুলো হচ্ছে, এটা তো আপনার দলের সমস্যা হচ্ছে। আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক, কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান, আমাদের অবস্থান সেম। আমরা তো চাই আপনারা আসেন, কিন্তু আপনারা যদি নাকি দেশের ভেতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন, তাহলে তো আপনাদের সমস্যা হবে। আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে। যে যেইভাবেই বলেন, ডক্টর ইউনূসের অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা, ওনার যে উপদেষ্টা পরিষদ, আমি ফারুকি, তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল, এদের কিনে আমার একদম চরম আপত্তি আছে। আমাদের অনেকে সারা দেশের মানুষের আছে আপত্তি, আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি। কিন্তু দেখেন, এই যে আজকে যে আলোচনার ভেতরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে একটা বাজে কথা বলেছি, তার যে আমরা ফেসবুকে পোস্ট করেছে, চীনে গিয়ে তার যে সফলতা, থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা, দেশে যে সফলতা দেখাচ্ছে, রিজার্ভ নিয়ে, ঈদ নিয়ে, মনে হয় আজকে জীবনের প্রথম পুলিশ নিয়ে ভালো একটা রিপোর্ট করেছে। আমি কালকে আমার এখানে পোস্ট করেছি। কেন করলাম? এই সরকারকে আমরা চাই হাসিনা ছাড়া একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক। এখন আপনারা যদি মনে করেন, আপনাদের বিএনপির দেখেন কথাবার্তাগুলো দেখেন, আমরা ভারতের সাথে সমস্যা চাই না, আমরা আওয়ামী লীগের চাই না, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না। এটা নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিএনপির এবার এমপি হবে, এরকম লোকজন টকশোতে যায় বলছে। ওনারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক। আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে। আমি তো ফারজানা রূপা না, আমি তো শাবান মাহমুদ না, আমি ইকবাল সুবানো না। আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে, আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা হয়ে তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে? এটা আমি বলবো না, কখনই বলবো না। আপনার বিরুদ্ধে বলছি না একটা কারণে, সেটা হচ্ছে যে আমরা চাই যে বিএনপি চুরি বাটপারি যাই করুক, ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা, এবং তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে। ওই কারণে বলছি না, অন্য কোনো কারণ না। আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারে, খালি করি না ওই কারণে। তো আমাদের বিষয়টা বুঝতে হবে। আর পিনাকিদা আজকে একটা পোস্ট করেছে, সেই পোস্টের কথা বলি। ভারতের এবার যে 100টা এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ছিল, এই কি বলে কংগ্রেসের নেতৃত্বে যেটা ছিল, তাদের এই আমি মনে করি আসনের 50টা এনে দিয়েছে, ধ্রুবরাজ এনে দিয়েছে। তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন, ইট ম্যাটার্স। অতএব আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না। মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না, মানুষ সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে, তার মাথায় তুলবে কি হচ্ছে সব দেখে তো মানুষ। সো সমস্যাটা আপনাদের সমাধান করতে হবে। নতুন করে যাদেরকে বিএনপি মনে করে বিএনপির বিশাল ধ্বজভঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে, নিজেরা এসে তারপরে বলছে, তাদের অনেকে কান ধরে তারপরে উঠবোস করে এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল। আজকে যে মনির হায়দারের কথা বলেন, সেই মনির হায়দার 2 দিন আগে এখানে আওয়ামী লীগের লোকজনের সাথে বৈঠক করেছে, কার কার হত্যা মামলা থেকে করা যাবে তাদের তালিকা নিয়েছে, সেগুলো তিনি আশ্বাস দিয়েছেন বিবেচনা করা হবে। তার প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ছবি আছে, কালকে নিউজ দেবো আমার। এটা কাদের সাথে? যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে তার বাসায় বৈঠক করেছে তিনি, সেখানকার ছবি আছে, কালকে যাবে আমার এখানে সেই নিউজ। এটা করছেন আপনি। শাহেদ আলম, সেই শাহেদ আলমকে কার লোক আমরা চিনি না, তারা এখন আপনাদের লোক, তারা এখন নাকি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলে। অথচ এই শাহেদ আলম কয়েকদিন আগে বলেছে তারেক রহমানকে সে চিনে না, কি যেন এই মনির হায়দার শাহেদ আলম 2জন পাশাপাশি চেয়ারে বসে টকশো করেছে। আমি একজন হিন্দু মানুষ হয়ে জামাত ইসলামে কেন যোগ দিলাম? এই দেশে
মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে। আর এখানে আছে আবুল কালাম আজাদ ভাই। এই আবুল কালাম আজাদ ভাইকে আপনারা আগামীতে এমপি করতে পারলে আপনাদের যে কোনো সমস্যা আছে সেই সমস্যা সে নির্মূল করবে। আর এখনো যদি সে কোনো কিছু চায়, আমার নেতা মিয়া গোলাম পরোয়ার আর ডক্টর শফিকুর রহমানের কাছে আমরা ক্ষমতা আসিনি, তাতে কি এখনো কাজ করতে পারবো। আর আপনারা এই যে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি 5ই আগস্ট 2 ঘন্টা দেরি করত, তার লাশ টুকরো টুকরো হয়ে যেত এই বাংলার মাটিতে। বেশিরভাগ সরকারের স্থান এ দেশে আর হবে না। অমুক আসবে তমুক আসবে, কেউ আসবে না। আর আজ যে পলাই যায় সে দেশে আর আসে না, কোনোদিন আসেনি। আর আমরা আগামীতে এখানে কালাম ভাইয়ের হাত শক্তিশালী করে এমপি বানাই নিয়ে সংসদে যাব। আর আমরা আগামীতে আপনারা যদি সাথে থাকেন আমরা সংসদে যাব। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকুন। সাংবাদিক ইলিয়াস জামাতের কেউ নন, পিনাকি ভট্টাচার্য জামাতের কেউ নন। সমস্যাটা কোথায়? সমস্যা হলো কোনো একজন অন্য দলের অন্য মতের ব্যক্তি যদি আমাদের প্রশংসা করে, জামাতের প্রশংসা করে, টপ করে আমরা তাকে মাটি থেকে তুলে মাথায় নিয়ে রাখি। আবার ওই লোকটা যখন আমাদেরকে লাথি দিয়ে দূরে সরে যায় তখন আমাদের ভীষণ মন খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন তো? সাংবাদিক ইলিয়াস এই 2-3 দিনে যা করলেন, গতকালকে একটা রিপোর্টের জন্য সবাই উদ্গ্রীব হয়ে আসছে, আমি একবারও দেখি নাই এই রিপোর্ট। কারণ সাংবাদিক ইলিয়াস জামাতের কেউ নন, তার কথায় জামাত চলে না। এত আপনারা মাথায় উঠান কেন? কিছুদিন আগে গোলাম মাওলা রনিকে আমাদের ভাইরা মাথায় উঠাইছে, উঠায় নাই? জেলখানায় কাদের মোল্লার সাথে সাক্ষাৎ করে সে যখন আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছে আমরা তাকে মাথায় উঠাইছি। আবার যখন আমাদের বিরুদ্ধে লাগছে তখন আমরা একটু হুশ ফিরে পেলাম, আরে এ তো আসলে ডাল মে কুছ কালা হয়। ঠিক কিনা বলেন তো? হিন্দুদের একজন নেতা, বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন করছে, এটা আপনারা দেখতেছেন তো। এখানকার যারা নেতা তাদের সাথে যোগাযোগ করার দরকার আছে না নাই বলেন তো? যোগাযোগ করেছে, মত বিনিময় সভার আয়োজন করেছে। 3 জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল। বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল, এই 3 জিনিসের সমন্বয় শিবির হয়। ফেরেশতা এত সমস্যা কেন? আপনি আগে থেকে আসতে পারেননি, এখন ডিস্টার্ব করেন, এসে এখানে রেখে দেন। সম্মানিত ভাইরা, নিচে রাখেন না কেন? সমস্যা কি? আরেক ঝামেলা দেখি। এজন্য ওনার কথা আমি ওই দিন থেকেই মেনে চলি। এর আগেও আপনি আল্লাহর অলি খুঁজে পান না? আল্লাহর অলি খোঁজার জন্য বরিশালে যাওয়া লাগে। কি হইছে? আল্লাহর অলি খোঁজার জন্য বরিশালে যাওয়া লাগে। জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। আমি নিজে সাক্ষী দিচ্ছি তার যে ইবাদতের মাত্রা। তারা কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক হয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন পদে বসাচ্ছেন, ট্রান্সফার করছেন, পদোন্নতি দিচ্ছেন, এসব আমরা জানি। কথা হয়তো দীর্ঘ সময়, কথার আগে পরে আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজ রোজার বাইরে কোনো কথা নাই। তো আমার এদের প্রতি আবার একটা দুর্বলতা আছে, খুব ভালোবাসতাম, সম্মান করতাম। 5 তারিখের পরে শুনি শুধু মালের উপরে আছেন উনি। আরে শালা, তোর তো মানে
তো এখানে মেরে ফেলা দরকার ছিল। তুই এত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে, এর পরেও মনে হয় জেল থেকে বেরিয়েছিস, এটাই তো জীবনের সবচেয়ে বড় নিয়ামত হওয়া উচিত। টাকা পয়সা এমনি খাওয়া লাগবে, জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, জমির বায়না দিচ্ছেন, এলাহি কারবার, এগুলো কিন্তু আমরা জানি।